আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রজনী এদিক ওদিক তাকালো। এই মুহূর্তে আশেপাশে কাউকে দেখলেই ডাকবে। রজনীকে এদিক ওদিক তাকাতে দেখে প্রান্তিক ধীর পায়ে এগিয়ে এলো রজনীর সামনে। এসে সোজা হয়ে দাঁড়ালো। হুডির পকেট থেকে 2 হাত সোজা। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে 2 ভ্রু উঁচু করলো। নিজের ঠোঁট কামড়ে আরো গভীর দৃষ্টিতে তাকালো রজনীর মুখশ্রীতে। প্রান্তিক যেন হারিয়ে যেতে চায় রজনীর সুন্দর ওষ্ঠদ্বয়ের গভীরে। বিশেষ কিছু আছে নিশ্চয়ই এই চোখে মুখে ওষ্ঠে। চোখ 10 সেকেন্ড বন্ধ করে অদ্ভুতভাবে সুবাস নিল। রজনীকে দেখার পর থেকেই এই সুবাস সে পায়। মোহনীয় এক সুবাস প্রান্তিককে মাতোয়ারা করে তুলে। রজনী আস্তে করে পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এখনই সে দৌড় মারবে। প্রান্তিকের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কিছুই এড়িয়ে যায় না। রজনী দৌড় মারবে ভাব তখনই প্রান্তিক রজনীর হাত চেপে ধরলো। রজনীর ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। সমগ্র কায়ে ভয়ানক কম্পন সৃষ্টি হলো। প্রান্তিক রজনীকে সাহস জোগাতে বলল, তুমি এভাবে কাঁদছো কেন রজনীগন্ধা? এনি প্রবলেম? আর ইউ এফ্রেড? বাই এনি চান্স কোনো কারণে ভয় পাচ্ছ তুমি? লুক এট ইউর সিস্টার। রজনী তাকালো। তাকিয়ে দেখলো 6 বছরের জুই তাকিয়ে হাসছে। জুই তার চাচার মেয়ে। শ্রাবণ খানিকটা দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ এদিকে আসে কিনা সেটাই লক্ষ্য করছে। প্রান্তিক আবারও বলল, তুমি ভয় পাবে বলেই তোমার বোনকে এভাবে এখানে দাঁড় করিয়ে রেখেছি। বোন থাকতে আবার ভয় কিসের? আমার তোমাকে নিয়ে কোনো খারাপ উদ্দেশ্য নেই। ইভেন থাকতেই পারে না। রজনী ফুলের সুবাস আমি আমৃত্যু গ্রহণ করতে চাই। এই ফুল আমার। ফুল নষ্ট হলে সুবাস হারিয়ে যাবে। এই ফুলের সুবাস ছাড়া আমি 1 সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না। কেমন যেন ওই ফুলের নিঃশ্বাস ছাড়া দম বন্ধ হয়ে আসছিল। দম বন্ধ হওয়া প্রাণে অক্সিজেনের খুবই অভাববোধ হচ্ছিল। সেই অক্সিজেন নিতে এখানে ছুটে আসা আমার অক্সিজেন রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস। রজনীর ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি কি চান আমার কাছে? প্রান্তিক নেশা জড়ানো কণ্ঠে বলল, সুবাস চাই। রজনী বলল, কিসের সুবাস? প্রান্তিক বলল, তুমি একটা ফুল, আর ফুল মানেই তো সুবাস। তুমি যে সুবাসটা ছড়াও এটা অতি মোহনীয় লাগে আমার কাছে। প্রচন্ড রকমের নেশালো। রজনী আরো বেশি ভয় পেয়ে গেল। ভয়ে কেঁপে উঠলো ওর আত্মা। এই বাজে মানুষটা কি বোঝাতে চাইছে তাকে? আমতা আমতা করে বলল, দেখুন আমাকে যেতে দিন। আমার কিছু করবেন না প্লিজ। প্রান্তিক বলল, কে বলেছে কিছু করব? তুমি কিন্তু আমাকে এক প্রকার চরিত্রহীন বলছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে একদমই জিভ ছিঁড়ে ফেলতাম। প্রান্তিক চৌধুরীকে চরিত্রহীন বলে কেউ পার পেয়ে যাবে এটা ইজি ব্যাপার নয়। প্রসঙ্গ যেখানে তুমি, হিসাবটা সেখানে একদমই ভিন্ন। তোমার জন্য সব ছাড়, যা কিছু বলতে পারো। নিজের অজান্তে এই অধিকারটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। বাট ওয়ান মোর কোয়েশ্চন, আমি গ্যারান্টি দিতে পারি বিয়ের আগে আমি তোমাকে কিছুই করব না। তবে বিয়ের পরে ব্যাপারটা ভিন্ন। ওই ছেলের ব্যাপারে একদমই কথা দিতে পারছি না। বিয়ে করা বউ হবে আমার, আর আমি কিছুই বলবো না। অনেস্টলি বউ হলো পৃথিবীর সব থেকে হালাল জিনিস। একজন দায়িত্ববান পুরুষের উচিত নিজের বউকে প্রচুর আদর করা। রজনীর কেমন যেন প্রান্তিকের স্পর্শ একদমই সহ্য হচ্ছে না। প্রান্তিকের এসব কথা কর্ণকুহরে একদম বিশ্রী শোনাচ্ছে। ঘৃণায় শরীর ছাদ করে উঠছে। মানুষ কত খারাপ হলে এসব বলতে পারে? রজনী আবারও আমতা করে বলল, আমার হাত ছাড়ুন, আমাকে যেতে দিন প্লিজ। প্রান্তিক রজনীকে আবার একটু টেনে কাছে নিয়ে এলো। পকেট থেকে সাদা ধবধবে রুমাল বের করে বলল, বিশেষ একটি কাজে তোমাকে ডেকেছি। রজনী বলল, কি কাজ? প্রান্তিক নিজে রুমাল দিয়ে রজনীর ঠোঁটে গাঢ় লিপস্টিক মুছে দিয়ে বলল, স্রষ্টার দেওয়া এত সুন্দর ফুলের পাপড়ির মতো ঠোঁটে এত জঙ্গল করে রাখার কি প্রয়োজন? ফুল দেখতে জঙ্গল পরিষ্কার করে দিলাম, এখন চোখের তৃপ্তি পেলাম। শোনো রজনীগন্ধা, একদম এই ঠোঁটে লাল লিপস্টিক লাগাবে না। এই ঠোঁট এমনিতেই সুন্দর, আমি যেন কখনো আর লাল লিপস্টিক লাগাতে না দেখি। রজনী বলল, আচ্ছা। প্রান্তিক ভ্রুকুচকে বলল, কি আচ্ছা? আরো লাগাবে লিপস্টিক? রজনী বলল, না। প্রান্তিক বলল, ওকে যাও, বাট নাচবে না কিন্তু। আমার মতো কঠিন ছেলে তোমার নাচ গান দেখে উন্মত্ত হয়ে গিয়েছে। নিঃসন্দেহে পৃথিবীর সব ছেলেরাই পাগল হবে। রজনী বলল, আচ্ছা নাচবো না। প্রান্তিক বলল, একদমই নাচবে না তুমি। আর এত ফর্সা পেট বের করে রেখেছো কেন? রজনী বলল, শাড়ি পরে গিয়েছে। প্রান্তিক বলল, সেফটিপিন লাগিয়ে নাও ভালোভাবে, কাল পর্যাপ্ত পরিমাণে সেফটিপিন পেয়ে যাবে। রজনী বলল, আচ্ছা। প্রান্তিক বলল, আচ্ছা কি জাতীয় ল্যাঙ্গুয়েজ? কথাটি বলে প্রান্তিক রজনীর শাড়ি কুচি করে সেফটিপিন খুলে কোমর পর্যন্ত শাড়ি টেনে ভালোভাবে কোমর থেকে পেটে সেফটিপিন লাগিয়ে দিল। রজনী ভয়ে বাধাও দিতে পারলো না, কারণ চেঁচামেচি করলে গ্রামের মানুষ একটা কলঙ্ক রটাতে কুণ্ঠবোধ করবে না। এত সময় যেন রজনীর প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছে যেন কোনোভাবে এই বিপদ থেকে সে রক্ষা পেয়ে যায়। প্রান্তিক রজনীর বন্ধনরত চোখ মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত ভয় দেখে বলল, নারী তুমি সত্যিই বড্ড সরল, জানো না পুরুষ সরলতার প্রেমে বেশি পড়ে। প্রান্তিকের কথা শুনে রজনী চোখ মেলে তাকালো। প্রান্তিকের ঠোঁটে মৃদু হাসি বিদ্যমান। ঠোঁটে হাসি নিয়ে বলল, মেহেদি পড়বে না? রজনী বলল, না। প্রান্তিক বলল, আমার নাম ছাড়া তোমার হাত বড্ড মানান, ফিকে রঙহীন লাগছে, কিছু একটা নেই মনে হচ্ছে। যে হাতে ড্রেসিং বই প্রান্তিকের ছোঁয়া নেই, সেই হাতে সৌন্দর্য কিভাবে ফুটে উঠবে? আমি পরিয়ে দিচ্ছি মেহেদি। প্রান্তিক পেছনে তাকিয়ে বলল, শ্রাবণ মেহেদিটা দিয়ে যা, তোর ভাবির হাতে মেহেদি ছাড়া ভালো লাগছে না। শ্রাবণ এদিকে এগিয়ে বলল, ভাই আপনি কিন্তু অনেক রোমান্টিক হয়ে গিয়েছেন, আর আজ একটু বেশি ড্রেসিং লাগছে আপনাকে। প্রান্তিক বলল, আসলেই লাগছে? শ্রাবণ বলল, জি ভাই, ভাবির পাশে হেব্বি লাগছে আপনাকে। প্রান্তিক তার নিজের নামটা সুন্দর করে লিখে দিল রজনীর হাতে। প্রান্তিক বলল, প্রান্তিক নামটা হাতে লিখে দিলাম, এটা খুব শীঘ্রই তোমার মনে লেখা হয়ে যাবে। এমন ভাবে লেখা হবে যা তোমার প্রতিটা নিঃশ্বাস
শেষে বইবে প্রান্তিকের নাম। এদিকে ক্রমাগত প্রান্তিকের ফোন বেজেই চলেছে। এতক্ষণে 15 বার বেজে চলেছে। রজনী বারবার অতিষ্ঠ হয়ে বলে উঠল, আপনার ফোন। প্রান্তিক বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ভিডিও কল ছিল। রজনী খেয়াল করলো স্ক্রিনে ভাসছে কামিনী ফুলের সুবাস। রজনীর একটি বাজে ধারণা সৃষ্টি হলো প্রান্তিকের প্রতি। ফোনের স্ক্রিনে সাদা ফকফকা চেহারার একটি মেয়ে, গায়ে খুব একটা ভালো পোশাক নয়, নাইটি পরা, তবে একটু বেশি খোলামেলা। প্রান্তিক বিরক্ত হয়ে বলল, অর্ধ অলঙ্গ হয়ে আমাকে ফোন দিয়েছো কেন? ওপাশ থেকে বলল, তুমি বুঝো না কেন? প্রান্তিক বলল, না বুঝি না। কাটছাট উত্তর প্রান্তিকের। ওপাশ থেকে আবারও বলল, তোমাকে দেখাবো বলে। প্রান্তিক বলল, তাহলে ফেসবুকে লাইভে যাও, ভালোভাবে সবাই দেখতে পারবে। ওপাশ থেকে বলল, ইস কি সব বলো তুমি, তোমার জিনিস অন্য কেউ কেন দেখবে? মা। প্রান্তিক বলল, এসব কি হচ্ছে? ওপাশ থেকে বলল, কি হচ্ছে বুঝো না? বাসায় কেউ নেই, মিস করছি তোমাকে, আসবে? প্রান্তিক বলল, হোয়াট? ওপাশ থেকে বলল, সেদিন তো এসে জাস্ট অল্প আদর দিয়ে চলে গেলে, আজ কিন্তু এসে ফোন অফ রাখবে। রজনীর শরীর ঘৃণায় রিরি করে উঠলো, ছি ছি বলে উঠে চলে গেল। প্রান্তিক রাগে অতিষ্ঠ হয়ে বলল, ওহ শিট, এগেইন ভুল বুঝলো। ওপাশ থেকে বলল, কে ভুল বুঝলো? প্রান্তিক বলল, ধ্যাৎ শালি, ফোন রাখ বলে প্রান্তিক রজনীর পিছনে পিছনে গেল। প্রান্তিক পেছন থেকে রজনীর হাত টেনে ধরে বলল, প্লিজ ভুল বুঝো না আমাকে, তুমি যা ভাবছো তা নয়। রজনী ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কিছুই ভাবছি না। রজনীর এমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে প্রান্তিক শিউরে উঠল। সরল মুখশ্রীতে অগ্নিঝরা দুটো চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রান্তিক রজনীর কপালের পরা চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আমার এক ফালি পূর্ণিমার চাঁদ, তোমার আলোয় আমি আলোকিত হতে চাই। আমার জীবনের সব অন্ধকার দূর করতে দাও তোমার শুভ্র আলোয়। তোমার ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করো না আর, ওই ভয়ঙ্কর দৃষ্টিতে আমি ভস্ম হয়ে যাব। রজনীর রাগের মাত্রা আরো বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক মৃদু হাসলো, হেসে বলল, আমার ফুল বাগানের সবচেয়ে পবিত্র ফুলটা আজ খুঁজে পেয়েছি। আমার বাগানে অজস্র ফুল আছে, তার মাঝে সবচেয়ে সুন্দর ফুলটা তুমি, রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা, তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে প্রান্তিক চৌধুরীর জন্য সুবাস ছড়াতে। রজনী আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। প্রান্তিক মাথা ঝুঁকিয়ে রজনীর মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না, আই শোয়ার আমি এবার মরেই যাব রজনীগন্ধা। রজনী আবারও একইভাবে তাকালো। প্রান্তিক হাতটা ছেড়ে দিল। রজনী বিয়ে বাড়িতে গিয়ে তার আম্মুকে ডেকে নিয়ে বাড়িতে চলে এলো। রজনীদের মধ্যবিত্ত ফ্যামিলি, বাড়িতে হাফ ওয়ালের ঘর, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে গ্রাম্য সংসার। রজনীর বাবা সবজির চাষাবাদ করেন, মাছের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। সংসারটা যতটা সুখের হওয়া উচিত ততটা সুখী নয়, তার একমাত্র কারণ রজনীর ভাই। রজনী রুমে এসে হেঁচকা টানে গায়ের শাড়ি টেনে খুলে ফেললো। আড়ালে গিয়ে চেঞ্জ করে 3 পিস পরে নিল। 3 পিস পরে এসে দেখলো জানালার এক পাল্লা খোলা। জানালার সাথে বাইক হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক। রজনীর সাথে সাথে জানালা বন্ধ করে দিল। পরের দিন সকালে রজনী ঘুম থেকে উঠে পড়তে বসেছে। বইয়ের পৃষ্ঠা উল্টেই যাচ্ছে, তবুও পড়ায় মন বসছে না। গতকাল রাতের ঘটনা তার মস্তিষ্কে গেঁথে আছে। ছেলেটা যেমন চরিত্রহীন তেমন অসভ্য আর বাজে। যে মেয়েই পায় তাকে কোনো না কোনো ফুলের সুবাসও বানিয়ে দেয়। ছি, মেয়েরাও বা কেমন, বাড়িতে মা বাবা না থাকলে এসব চরিত্রহীন ছেলেদের ডেকে নিয়ে যায়। প্রান্তিকের চিন্তা মাথা থেকে ঝরতেই বই ছেড়ে উঠে জানালা খুললো। জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠলো প্রান্তিকের মুখের অবয়ব। কাল সারা রাত প্রান্তিক এই জানালার পাশেই বাইক হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রজনী জানালার ছিদ্র দিয়ে সারা রাত খেয়াল করেছে ওখানে দাঁড়িয়ে সিগারেট টেনেছে প্রান্তিক। একটা শেষ হলে আরেকটা টেনেছে। পৃথিবীর সব বাজে অভ্যাস ওই মানুষটির মাঝে আছে। এর ব্যাপারে তাকে কি বাড়িতে জানাবে? জানালে যদি উল্টা খারাপ কিছু হয়? না, কিছু জানানো যাবে না। আর যদি দেখা হয় তার শার্টটা ফিরিয়ে দিতে হবে। এর ওই মাঝে বারান্দা থেকে রজনীর বাবা রজনীর মাকে ডেকে বলল, তোমার পোল কই? আয়েশা বেগম উঠান ঝাড়ু দিতে দিতে বললেন, কইতে পারুম না। রজনীর বাবা বলল কাল রাতে বাড়িতে ফিরে নাই। আয়েশা বেগম বলল, না। রজনীর বাবা আবারও বলল, আমারে কইছো এই কথা? আয়েশা বলল, এটা তো প্রতিদিনের রুটিন, তোমার পোলা বাড়িতে আয় না, হেডা আর কোনের কি আছে? রজনীর বাবা বলল, এমন বেজন্মা পোলা যে সৈয়দ বাড়িতে জন্মাইলো হেডা আমি ভাবতেও পারি নাই। জীবনে কি পাপ করছিলাম হেডেই ভাবি, না হইলে এমন কুত্তা সন্তান আমার ঘরেই জন্মাইবো। আয়েশা বেগম কোনো কথার আর উত্তর দিলেন না। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আসলে তার কিছুই বলার নেই। ছেলেকে নিয়ে সংসার রোজ অশান্তি চলে, ঠিক মতো বাড়ি ফেরে না, নেশা করে, মারামারি করে, এলাকায় মুখ দেখানো যায় না, বাড়ি থেকে টাকা নেই আর উড়িয়ে বেড়ায়। সৈয়দ মুনসার আলী আবারও বললেন, তোমার ছেলের লাইগা আমার মাইয়ারা ভালো ঘরে বিয়াও দিতে পারুম না। যার ভাই এমন কয়রা বেড়াই তার বোনের আর কেড়াই বিয়া করতে চাইবো। আয়েশা বেগম রান্নাঘরের ছাইছাড়ি তুলে ভাতের হাঁড়ি নিয়ে বের হয়ে বললেন, আমার মাইয়াডারে লইয়া আমারও চিন্তা হয় হন। ওর লইগা শত্রুতা কইরা কেউ আবার আমার মাইয়াডার ক্ষতি কইরা না দেয়। রজনীর বাবা বলল, তোমার পোলাই তো মানুষের পা চাটা চামচা, বুঝলা? বুঝতাম নেশা কইরা মারামারি করে, এলাকার মানুষে ভয়ে কাঁপে, তাও একটা সুনামা ছিল। তোমার পোলায় মানুষের পা চারটা বেড়াই, মজুমদার বাড়ির বকাটে পোলার গোলাম, তার ইশারায় নাচা বেড়াই। মাহবুব ভাইয়ের পোলাডারে দেখলে আমার তো পরানটা জুড়াইয়া যায়। হে ও তো রাজনীতি কইরা মারামারি কইরা বেড়াই, কিন্তু দেখছো মানুষে কেমনে ভালোবাসে। হে সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাহে, পোলাডারে দেখলে পরানটা জুড়াইয়া যায়। আয়েশা বেগম চাল ধুয়ে হাড়িতে উঠিয়ে দিয়ে বললেন, পোলাডা আসলেই অনেক ভালো। সৈয়দ মনসুর আলী বললেন, তুমি দেখছো পোলাডারে? আয়েশা বলল, হ দেখছিলাম, আমাকে জমিন নিয়ে সালিশ হইছে, পোলাডা মেম্বারের বাড়িতে আইছিল, তাছাড়া আগেও নাম শুনছি বহুবার, গ্রামের পোলাই তো। রজনীর বাবা বলল, হ বেশি একটা আহে না গ্রামে, ওর বাপ মাঝে মাঝে আহে, বড় কোনো ঝামেলা হইলে মিটমাট করতে আহে। আয়েশা বলল, আমাকে জমিন নিয়ে ঝামেলা হইলে আইছিল, তাই দেখার সুযোগ হয়েছিল। রজনীর বাবা বলল, কথা কইছো? আয়েশা বলল, না আমি দূর থেকেই দেখছি, পোলাডারে আমাকে বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আইনো, একটু আপ্যায়ন করতে হইব।
আমাকে জমিনের ঝামেলাটাও যাতে মিটাইয়া দেয় সেই ব্যাপারেও কথা কইতে হইব। রজনীর বাবা বলল, গরিবের বাড়ি থেকে আর হাতির পা পড়বে রজনীর মা? রজনীর মা বলল, পোলাটা বিলাতো গেছিল লেখাপড়ার লাইগা, আল্লাহ সব দিক দিয়েই গুণ দিছে। রজনীর বাবা বলল, মানুষে অনেক সাহায্য করে শুনছি। রজনীর মা বলল, আর আমাগো বেটার জন্ম লাইগা মুখ দেখা যায় না? রজনীর বাবা বলল, ওকে নিয়ে ভাইবা সময় নষ্ট না করে আমার মায়ের বিয়ের ব্যবস্থা করো। মায়েরারে ভালো করে বিয়ে দিতে পারলেই শান্তি। রজনীর জন্য যে পাত্রটা আইছিল তারা কি কোনো সংবাদ পাঠাইছে? আয়েশা বেগম বলল, তারা কইছে বিয়া করব না। কাহিনী খান বুঝলাম না, আমারে বাড়িতে দাঁড়াইতেই দেয় না, এই মাইয়ার এই লাগবো, এখন এমন প্রস্তাবের কারণ খানাই বুঝলাম না। গাঁও গ্রামের লোক ধরছে আমার মাইয়ার জন্য, এখন কাল রাইতে খবর দিয়ে পাঠাইছে যে এখন তাদের অসুবিধা আছে, বিয়া করতে পারবে না। রজনীর বাবা বলল, বিয়া না করুক আলহামদুলিল্লাহ, কিন্তু কারণটা কি কিছু কইছে? আয়েশা বলল, না, আজ গিয়া হনুম দেখি কারণটা কি। রজনী বেশ অবাক হলো তার বাবা মার কথা শুনে, কারই বা এত প্রশংসা করলো আর কার সাথে বা বিয়ে ঠিক করলো। রজনী লেখাপড়া শিখতে চাই, সে আত্মনির্ভরশীল হতে চাই, বিয়ে করার ইচ্ছে নেই। এই গ্রামে এসএসসির পর মেয়েরা আর কেউ তেমন লেখাপড়া করে না, কিন্তু রজনী চাই পড়তে। রজনী আস্তে করে এবার বাবার পাশে এসে দাঁড়ালো। সৈয়দ মনসুর আলী মেয়েকে দেখে বললেন, মা, চিরুনিটা নিয়ে আসো, মাথাটা এমন পাগলির মতো আছে কেন? আমার কি নারকেলের অভাব? আমার রজনীর মাথায় তেল থাকে না? রজনী তেলের শিশি এনে বাবার হাতে দিল। মনসুর আলী তার বউয়ের দিকে তাকিয়ে বলল, তোমার এনে কইছি সব কাজকাম পরে, আগে আমার মাইয়ারে সাজাই গুজাই রাখবা। আয়েশা বলল, আমি করার আগেই তো তুমি কইরা দাও। রজনীর বাবা বলল, তা করুম না, আমার তো একটা মাত্রই মাইয়া। মনসুর আলী মেয়ের দিকে তাকিয়ে বললেন, আজ কলেজে যাইবা না? রজনী বলল, না বাবা, শরীর ভালো লাগছে না। রজনীর বাবা বলল, আজ বাড়িতে শুইয়া থাও, যাওয়ানোর দরকার নাই, আমি তোমার মাথায় তেল দিয়ে দিতেছি, আরাম লাগবো মা। রজনী একটা টুলে বসেছে, মনসুর আলী মাথায় তেল দিয়ে দিচ্ছেন। বাবা মেয়ের কি অপূর্ব সুন্দর মুহূর্ত। রজনী ছোটবেলা থেকে বাবা মার পরম আদরের। বেশ মন খারাপ করে রজনী বলল, আব্বা, আমি পড়তে চাই, চাকরি করতে চাই, তোমাদের দায়িত্ব নিতে চাই। সৈয়দ মনসুর আলী বলল, পড়বা মা, সমস্যা কি, যত ইচ্ছা পড়বা। রজনী বলল, তাহলে বিয়ে দিতে যাইছো কেন আব্বা? আমি কি বোঝা হয়ে গেছি আব্বা? এত ভালোবাসার পরও আমাকে তোমরা ঝামেলা মনে করছো, বিদায় করতে উঠে পড়ে লেগেছো, তোমাদের ভালোবাসা কি তাহলে দেখানো আব্বা? মনসুর আলীর বুকটা খা খা করে উঠলো। মেয়ের কথায় যেন হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। তার মেয়ের এমন মলিন মুখ সে সহ্য করতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছাড়লো মনসুর আলী, মলিন কণ্ঠে বলল, মায়া কখনো বোঝা হয় না রে মা, সৃষ্টি শুরু থেকে এই নিয়ম চলে আইতেছে মা। রজনী বলল, নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বোঝা হয়ে যায় আব্বা, এটা বুঝে গেছি আমি। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা এত কষ্টের আগে বুঝিনি আব্বা। আগে নিজেকে রাজকুমারী ভাবতাম, কিন্তু আমি ভুল জানতাম এই রাজ্য আমার নয়। আয়েশা বেগম রান্নাঘর থেকে মেয়ের কথা শুনে বললেন, মা, সত্যি তুমি রাজকুমারী, আজ তোমার বাবার কাছে রাজকুমারী, এরপরে এক রাজকুমার আয়েশা তোমাকে তার রাজ্য রাজরানী কইরা নিয়ে যাইবো। রজনী বলল, পরের ছেলে আমাকে রাজরানী করবে কেন? ও কারণে কেউ এত দাম দেবে আম্মু? আয়েশা বেগম হাসলেন, হেসে বললেন, তোমার আব্বা দুইটা টাকা হইলেও আমার হাতে আইনা দেয়, কেন দেই কও? তোমার আব্বাই রোজগার এই সংসারটা চলে, অথচ সব সিদ্ধান্ত আমি লই। তোমার আব্বা আমার থেকে পরামর্শ নিয়ে সব সিদ্ধান্ত নেই, কেন নেই কও মা? এই সংসারের সবকিছু রাজত্ব তো আমিই করি। তোমার আব্বা কোনো রাজ্য রাজা না হলেও এই সংসারের রাজা হেই, আমি রানী আর তুমি রাজকুমারী। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর প্লিজ সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।